এই অন্ধকার রজনীতে তরু নিজের দুই চোখের পানি নিজের থেকে আড়াল করতে চাইল। নিজেকে নিজে বলল, শক্ত হো তরু, তোমাকে লড়তে হবে। তুমি একজন ফাইটার তরু। এই দুনিয়ায় যাদের বাবা থাকে না, তাদেরকে ফাইটার গার্ল হিসেবে উঠতে হয়। বাবা ছাড়া এই দুনিয়া মরুভূমির মতো। প্রেম ভালোবাসা সেখানে মরীচিকা ছাড়া কিচ্ছু না। তুমি কাঁদলে কেউ তোমার চোখের পানি মুছে দেবে না। তুমি কাঁদলে মা আরও কষ্ট পাবে তরু। তাকে বুঝতে দিও না ভিতরে কোনো প্রলয় ঘটে যাচ্ছে। সে বেচারা তার নতুন সংসারে এসেছে। এখনো তোমাকে নিয়ে ভাবতে হয় যদি, তো এক প্রকার অন্যায় হবে তার সাথে। নাজিয়া আর তরু একসাথে শুয়েছিল। হুট করে নাজিয়ার ঘুম ভেঙে গেল। তরুকে কাঁদতে দেখে চমকে ওঠে নাজিয়া। জড়িয়ে ধরে তরুকে জিজ্ঞেস করে, তরু, তোর কি হয়েছে? কেন কাঁদছিস তুই? কান্নার দমকে তরু কথা বলতে পারছে না। কিভাবে বুঝাবে তরু যাকে ভালোবেসেছিল মন দিয়ে, সে ভীষণ নিকৃষ্টভাবে তরুকে ছেড়ে দিয়েছে। কিভাবে বলবে একটা প্রেমিক পুরুষ তাকে ভালোবাসার স্বপ্ন দেখিয়েছিল, অথচ এখন চোখ বুঝলেই সে দেখতে পায় শুধু যন্ত্রণা। নাজিয়া শক্ত করে ধরে রাখলো তরুকে, পিঠে হাত বুলিয়ে দিয়ে বলল, কাম ডাউন তরু, কাঁদিস না বোন, কিছু হবে না, সব ঠিক হয়ে যাবে। এই যে আমি আছি, আমি তোর বোন তরু। তুই আমাকে বল, আমি সব ঠিক করে দিব। তুই একা নো সারাক্ষণ আর। তরু শক্ত করে জড়িয়ে ধরে নাজিয়াকে। মায়ের পর ফাইজানের পরই প্রথম বুঝি কেউ তরুকে এত ভালোবেসে আগলে রাখলো। ফাইজানের জ্বর কমে পরদিন সকালের দিকে। একদিনের জ্বরে ফাইজানের শরীর ভেঙে গেছে। বুকের ভেতর যন্ত্রণার লুকায়িত পাহাড় রেখে ফাইজান হাসার চেষ্টা করে বন্ধুদের সাথে। এই ব্যস্ত শহরে একটা মমতার হাত কই পাবে ফাইজান, যে একটা বার কপালে হাত রেখে বলবে, তোমার তো অনেক জ্বর। কতদিন মা এভাবে বলে না ফাইজানকে। অসুস্থ হলেই মাকে যেন বেশি মনে পড়ে। আচ্ছা, বিয়ের পর তরু এরকম করে ফাইজানের জ্বর দেখবে? এই ভালোবাসাটুকু পাওয়ার লোভে ফাইজান প্রতিদিন জ্বরে পড়তে চাইবে। তরুর কথা মনে হতেই মনে হলো বুকে জমে থাকা যন্ত্রণার পাহাড় বুঝি কেউ আলগোছে সরিয়ে দিল। তরু যেন মধ্যরাতের শিউলি ফুল, যার সুবাস ফাইজানকে উজ্জীবিত করে। ফাইজানকে স্বপ্ন দেখায়। মেসের খালা নাস্তা বানিয়ে রেখেছে। ফাইজান এক টুকরো রুটি ছিঁড়ে মুখে দেয়। রুটি সেঁকতে গিয়ে খালা মনে হয় অন্য ভুবনে হারিয়ে গিয়েছিল। রুটির প্রায় 70%ই পুড়ে গেছে। ফাইজানের মুখটাও তেতো হয়ে গেছে। আবারও তরুকে মনে পড়ল। কি আশ্চর্য, ফাইজান হেসে ফেলল। তার মন তাকে বলছে, খালা রুটি পুড়িয়ে ফেলেছে বলে খেতে পারছিস না। তরু যখন পোড়া রুটি দেবে তখন তো সোনা মুখ করে খাবি। নিজের হাসিতে নিজেই চমকায় ফাইজান। আজকাল তরুকে বারবার বউ বলে ভাবতে ইচ্ছে করছে ফাইজানের। কেন ইচ্ছে করছে কে জানে। মুহূর্তে মনে পড়ে গেল গতকালের কথা। ভাইয়ের সাথে কথা বলার পর থেকে আর কিছুই ভালো লাগছে না ফাইজানের। আব্বা মা এতটা নিষ্ঠুর। ফাইজানের ভাবনার মধ্যে সাজেদা কল দিল। মায়ের কল পেয়ে ফাইজানের মনটা কেমন বিষিয়ে ওঠে। মা তো তার সন্তানকে সবচেয়ে ভালো বুঝে, অথচ তার মা কেন বুঝে না? অবশ্য মায়ের দোষ কি? এই পুরুষতান্ত্রিক সমাজ তো নারীকে সেভাবেই বশ করে রেখেছে যে স্বামীর সিদ্ধান্তই চূড়ান্ত। ভুল হলেও তাই মেনে নিতে হবে। মা কিভাবে সেই আওতার বাইরে যাবে? কল রিসিভ করতেই শুনতে পাই বড় আপা পান্না কান্না করছে। ফাইজান চমকে উঠে জিজ্ঞেস করে, আপা কি হয়েছে? পান্না কান্না করতে করতে বলে, ভাইজান ভাই, তাড়াতাড়ি বাড়িতে আয়। মায়ের অবস্থা খুব খারাপ ভাই। গত পরশু থেকে মায়ের শরীর খারাপ। তুই নাকি রাগারাগি করেছিস বাড়িতে। সেসব নিয়ে ভেবেই মা অসুস্থ হয়ে গেছে। এখন তো মায়ের শ্বাসকষ্ট হচ্ছে। ভাইরে, মা মনে হয় বাঁচবে না। ফাইজান ভীষণ চমকায়। কি বলছে আপা এসব? মায়ের কিচ্ছু হতে পারে না। মা বাবার সাথে সেদিন কথা কাটাকাটির পর থেকে ফাইজান আর বাড়িতে কল করেনি। বাবা মাও কল করেনি তাকে। ফাইজানের এখন ভীষণ রাগ হচ্ছে নিজের উপর। কেন এরকম করলো সে? কেন পরে আবার কল করে মায়ের সাথে কথা বলেনি? মায়ের যদি কিছু হয়ে যায় ফাইজান কি কখনো নিজেই ক্ষমা করতে পারবে? বাবা মা হাজার অন্যায় করলেও কি সন্তান তাকে আসামির কাজ করাই দাঁড় করাতে পারে? ফাইজান কেন পারছে না তাহলে? কেন বারবার মায়ের মমতার হাতটার কথা মনে পড়ছে? ফাইজান ব্যাগে একটা দুটো টি শার্ট আর দুটো প্যান্ট নিয়ে ব্যাগ গুছিয়ে নিল। শরীর ভীষণ কাঁপছে। বের হবার আগে তরুকে কল দিল ফাইজান। গত রাতে তরুর ফোনের চার্জ শেষ হয়েছে। যেহেতু ফাইজান যোগাযোগ করেনি তাই তরু রাগ করে ফোন চার্জে দেয়নি। একবার, দুইবার, তিনবার, বারবার তরুর ফোন বন্ধ পাচ্ছে ফাইজান। কপালের রগগুলো ভীষণ দপদপ করছে আবারও। তরুর সাথে কথা না বললে ফাইজান যে আরো অসুস্থ হয়ে যাবে, তরুকে কখনো বুঝতে পারবে এ কথা? বের হয়ে বাসে উঠে ফাইজান তরুকে ফোনে বারবার ট্রাই করতে থাকে। ফাইজান বাড়িতে যেতে যেতে বিকেল হয়ে গেল। দ্রুত পা চালিয়ে বাড়ির দিকে যেতে লাগলো ফাইজান। মা ঠিক আছে তো?
বড় আপাকে আরও একবার কল দিয়েছে ফাইজান, কিন্তু আপা কল রিসিভ করেনি। চিন্তায় ফাইজানের হাত পা কেমন ঠান্ডা হয়ে আসছে। মায়ের যাতে কিছু না হয় ফাইজান এই জন্য নিজেকে ক্ষমা করতে পারবে না নয়তো। বাড়িতে ঢুকেই ফাইজান চমকে ওঠে লতাকে দেখে। লতা উঠানে বসে বসে কানে হেডফোন গুজে সম্ভবত গান শুনছে। কাটকাট একটা লাল রঙের শাড়ি পরে বসে আছে লতা। ফাইজানের বুকের ভেতর কেমন খচ করে উঠল। লতা ছাড়া আর কাউকে দেখা যাচ্ছে না। ফাইজান ভেতরে গেল না আর, দ্রুত বের হয়ে গেল বাড়ি থেকে। একটা রিক্সা ডেকে নিয়ে সোজা স্টেশনে ছুটে গেল। একটা হোটেলে বসলো গিয়ে। সারাদিনের না খাওয়া সে। পেটের ভেতর ক্ষুধার রাক্ষস বেশ খানিকক্ষণ ধরে তোলপাড় করে চলেছে। খালি পেটে মাথায় যে ভালো বুদ্ধি আসবে না তা তো অজানা নয়। একটা ভাত ডাল ভর্তা নিয়ে ফাইজান খাওয়া শেষ করলো। জ্বর মুখে খাবার সব তিতকুটে লাগছে। খাবার পর ফাইজান বাড়ির পাশের এক বন্ধুকে কল দিল। কল দিয়ে বলল, আমাদের বাড়িতে যাই, একটু গিয়ে একবার ঘুরে আয়, আমাকে জানাবি কার কি অবস্থা, বিশেষ করে আমার আব্বা কি করছে। ইচ্ছে করে মায়ের কথা না বলে আব্বার কথা বলল ফাইজান। নাজিম আর ফাইজান দুজনই স্কুল ফ্রেন্ড। ইন্টারের পর নাজিম পড়া বাদ দিয়ে ব্যবসা করা শুরু করে। ফাইজানের কথা মতো নাজিম ফাইজানদের বাড়িতে যায়। গিয়ে দেখে কালাম হোসেন আর একজন শার্ট প্যান্ট পরা লোক বারান্দায় বসে চা খাচ্ছে আর গল্প করছে। উঠানে ফাইজানের বোনেরা বসে গল্প করছে। এই বাড়িতে আসলে নাজিম চাচির হাতের পান খেয়ে যায়, তাই ভেতরে গিয়ে সাজেদাকে ডেকে বলল, চাচি একটা পান খাওয়ান। নাজিম নিবড়ে, অনেকদিন পর আইলি বাবা, আসছো না এখন আর? আমার ফাইজানও নাই, তো গড়েও দেখি না। চাচির ব্যবসা নিয়ে ব্যস্ত থাকে, আজকে মনে পড়লো চাচির হাতের একটা পান খাওয়া যায়। সাজেদা নাজিমকে পান দিয়ে লতাকে ডেকে আনেন। নাজিমকে সালাম দিতে বলেন। লতা সালাম দিয়ে চলে যায়। সাজেদা ফিসফিস করে বলল, মেয়েটারে দেখলি নাজিম? কেমন দেখতে? দেখতে তো খারাপ না চাচি, ভালোই তো আছে। আমাগো ফাইজানের হবু বউ, বুঝলি? নাজিমের ব্যাপারটা কেমন গোলেমেলে লাগছে। ফাইজানের হবু বউ এখানে। ফাইজান তাকে পাঠিয়েছে বাড়ির খবর নিতে। নাজিম চাচির সাথে কথা বলে বের হয়ে গেল। বাইরে গিয়ে ফাইজানকে কল দিল। ফাইজান বাস কাউন্টারে বসে আছে। নাজিমের কলের অপেক্ষা করছে বসে বসে। নাজিম কল দিয়ে সব জানায় ফাইজানকে। ধন্যবাদ দিয়ে ফাইজান কল কেটে দেয়। তারপর চেয়ারে হেলান দিয়ে বসে সিলিংয়ের দিকে তাকায়। দুই চোখ কেমন টলমল করে উঠছে। বার দুয়েক চোখের পলক ফেলে ফাইজান নিজেকে সামলে নেয়। এই সংসার নামক জীবন যুদ্ধের খেলায় কেউ আপন নয়। বাবা মাই সবচেয়ে বড় প্রতিপক্ষ। 5 ঘন্টা জার্নি করে ফাইজান এসেছে শুধু একটা নাটক দেখতে। বাবা মা এতটা স্বার্থপরও হতে পারে? সন্তানের ইমোশন নিয়ে এভাবে নাটক করে। একটাবার ভাবলো না এই খবরটা শুনে ছেলের কেমন লাগলো? কোনো সন্তানের কাছে কি সহ্য হয় বাবা মায়ের অসুস্থতা? বাস এসে গেছে। বাসে বসে ফাইজান তরুকে আবারও কল করে। এবার তরুর ফোন অন আছে। রিসিভ করতে ফাইজান আহত স্বরে বলল, তরু, আমি তোমাকে ভীষণ ভালোবাসি তরু। এই দুনিয়ার সব কিছুর বিপরীতে গিয়েও আমি তোমাকেই চাই। তুমি কখনো আমাকে ছেড়ে যেও না তরু। ফাইজানের উপর জন্ম নেওয়া সব রাগ, ক্ষোভ, অভিমান মুহূর্তেই জল হয়ে গেল তরুর। একটা ভালোবাসি শব্দ যেন 1000টা আঘাতের চাইতেও অধিক শক্তিশালী। একটা ভালোবাসি শব্দের সামনে সব কষ্ট শূন্যে মিলিয়ে যায়। ফিসফিস করে তরু বলল, আমিও আপনাকে খুব ভালোবাসি। একটাই জীবন, অথচ কত দুর্গম সে জীবন চলার পথ। সে কণ্টকাকীর্ণ পথ মানুষ হেঁটে যেতে পারে একজন বিশ্বস্ত জীবন সঙ্গী পাশে পেলে। একজন উত্তম জীবন সঙ্গী পারে জীবনের সব দুঃখ দূর করে খুশিতে ভরিয়ে দিতে। নজরুল সকালে ঘুম থেকে উঠে দেখে রাবিয়া ভয়ার্ত দৃষ্টিতে তাকিয়ে আছে। কপালে বিন্দু বিন্দু ঘাম, ঠোঁট কাঁপছে। যে কোনো কারণে রাবিয়া ভীষণ ভয় পেয়েছে সম্ভবত। নজরুল রাবিয়াকে কাছে টেনে নিল, চুলে হাত বুলিয়ে দিয়ে বলল, কি হয়েছে রাব্বু, ভয় পাচ্ছ কেন? একটা কথা বলার ছিল আপনাকে। কিছু বলার থাকলে বলবে নিশ্চয়ই, তাই বলে এরকম কাঁপছো কেন? আমি জানি না আপনি কি মনে করবেন, আমার খুব খুব ভয় করছে। আচ্ছা তুমি আমাকে বলো আগে, কোনো ভয় নেই, আমি আছি তো। আমি সম্ভবত কনসিভ করে ফেলেছি। এই দেখেন ইউরিন টেস্টের কিট। নজরুল তড়াক করে লাফিয়ে উঠল শুনে। উল্লাসিত হয়ে বলল, কি বললে রাব্বু, আবারও বলো। রাবিয়া বুঝতে পারছে না এটা কি খুশির খবর নাকি দুঃখের। নজরুল এত উত্তেজিত হয়ে গেল কেন? নজরুল রাবিয়ার সামনে ফ্লোরে বসে পড়ল। রাবিয়ার 2 হাতে চুমু খেয়ে বলল, আমি যে কি পরিমাণ খুশি হয়েছি রাব্বু, তোমাকে বোঝাতে পারবো না। এক দৌড়ে নজরুল ঘর থেকে বের হয়ে গেল। রাবিয়া থম মেরে বসে রইল আগের জায়গায়। তার মাথায় ঘুরছে মেয়েদের কথা। এই ব্যাপারটা মেয়েরা সহজভাবে যদি না নেয়, মেয়েরা যদি মনক্ষুণ্ণ হয়ে জানতে পারলে।
এসব ভাবতে ভাবতে কখন যে অনেকটা সময় কেটে গেল রাবেয়া বুঝতে পারলো না। কয়েকদিন ধরে রাবেয়ার শরীর খারাপ লাগছে। সকাল হলেই শরীর আরও বেশি খারাপ লাগে যেন। বিছানা থেকে মাথা তুলতেই ইচ্ছে করে না, তার উপর গা গুলিয়ে বমি তো আছে। নজরুলের প্রথম ব্যাপারটা ধরতে পেরে কিট নিয়ে আসে চেক করার জন্য। রাবেয়ার ভাবনার মধ্যে সালেহা রুমে এলো, খেকিয়ে উঠে বলল, পালঙ্কে বৈশাখী দিবা স্বপ্ন দেখতেছস নাকি নাকি মা মাইয়া মিল্লা আমার পোলারে কেমনে ধ্বংস করবা সেইটা চিন্তা করতাছ? নিজের তো আমার পোলার ঘাড়ে আইসা চাপছ, এখন মাইয়াও নিয়ে আসছো। ভাগ্য বলা যায় আমার পোলার, বউয়ের লগে দামড়ি মাইয়াও ফিরি পাইছে। লাশ লজ্জা তো মা মাইয়ার কারোরই নাই। তরু তখন ঘুমে, সারা রাত জেগে থেকে ঘুমিয়েছে। সকালের দিকে নাজিয়া জেগেছিল। দাদির চিৎকার শুনে বের হয়ে যায় নাজিয়া। দাদির এসব কথা শুনে এগিয়ে যায় মায়ের রুমে। মাথা গরম হয়ে যায় নাজিয়ার তরুকে এভাবে মন্দ কথা বলায়। দাদির হাত টেনে ধরে নাজিয়া বলল, দাদি, আপনারা তো আমার আব্বা খাওন পরন কোনো কিছুর অভাব দেয় না। আপনি আপনার মাইয়ারা আমার আব্বার মাথাটাও পারলে চাবাইয়া খাইতেন, তারপরেও কিসের এত বিষ আপনার? হ্যাঁ, এই চিপসে যাওয়ার শরীরে এত তেজ দেখান। আপনি না জানি জোয়ানকালে আমার মায়েরই কত যন্ত্রণা দিছেন। আপনার কি মরণের ভয় নাই মনে? এক পা কবরে চইলা গেছে, আল্লাহরই ডাকবেন, ইবাদত করবেন, তা না কইরা হেঁটে হেঁটে কুটনামি করেন কেন? হ্যাঁ, তরু আমার বইন আমার লগে থাকবো। আপনার যদি তোর অপছন্দ হইয়া থাকে, আপনার আরও 3 পোলা আছে, তাগো ঘরে গিয়া থাকেন। আমাগো ঘরে তো আমার জন্ম হওয়ার পর থেকেই আসেন, এবার বাকি 3 ঘরে থাকেন। আর এইখানে থাকতে হইলে আমাগো ঘরে কে থাকবো? হ্যাঁ, কে খাইবো? এসব নিয়ে চিলাপালা করা বন্ধ করে বোবার মতো থাকা লাগবো। রাবিয়া মেয়েকে ধমকে উঠে বলল, নাজিয়া, এসব কেমন কথা? এইভাবে কথা বলতে নাই মা। উনি তোমার দাদি, মুরব্বী মানুষ, মনে কষ্ট পাবে। মা, মুরব্বী বইলাই তার মন আছে, আর তোমার আমার মন নাই, এইটা কোন হাদিসে আছে মা? উনি যখন তোমাকে কষ্ট দিয়ে কথা বলে তখন ওনার মনে থাকে না তোমার মনে আঘাত লাগে? সারাদিন তো জোকের মতো তোমার রক্ত চুষে খায়, তোমারই তো ওনার সব কাজ করে দেওয়া লাগে। অন্য চাচিরা তো করে না, কেউ ফিরেও তাকায় না। তাহলে তোমার লগে জ্ঞান এত লাগতে আসে কিসের? এত ক্ষোভ ওনার? আমি অনেক চুপ ছিলাম, আর চুপ থাকতে পারবো না। সালেহা বিলাপ জুড়ে দিল। মায়ের জুতা খুলে নিজের কপালে নিজেই জুতা পেটা করতে লাগলো। সালেহার চিৎকার শুনে আশেপাশের মানুষ ছুটে এলো। রাবিয়ার মুখ ফ্যাকাশে হয়ে গেল মুহূর্তে। সবাই আসতেই সালেহা বলল, এ নাতনি রে আমারে খাওনের কোটা দেয়। সৎ মায়ের পাল্লাই পড়ে এই নাতনি আমারে ঘরে থেকে বাইর করে দিতে চায়। আর এই ডাইনির বেটি আমার সহজ সরল নাতনির মনে আমারে নিয়ে বিষ ঢুকায়। আমি কই যামু রে আল্লাহ। নজরুল এলো খানিকক্ষণ পরে। তার বুকের ভেতর খুশির ফোঁয়ারা বইছে। বাড়িতে এসেই দেখে অবস্থা বেগতিক। সালেহা কান্না করছে। সব শুনে নজরুল নাজিয়ার দিকে তাকালো। নাজিয়া কেমন বেপরোয়া দৃষ্টিতে তাকিয়ে আছে। এগিয়ে গিয়ে নজরুল বলল, নাসিয়া, উনি তো আমার মা, এরকম করা ভাবে ওনার সাথে কথা বলো না মা, উনি মুরব্বী মানুষ। নাজিয়া সরু চোখে তাকিয়ে বলল, আব্বা, উনি মুরব্বী, এই অজুহাতে উনি ওনার জিহ্বা নামক ছুরি দিয়ে কথার কোপে কাউরে রক্তাক্ত করে ফেলবে? আমি তাকিয়ে দেখব? উনি মুরব্বী বলে ওনার সব জায়েজ। নজরুল হেসে ফেলল। নাজিয়া হয়তো খুব রুডলি কথা বলেছে, কিন্তু যা বলেছে তা কিছু ভুল বলেনি। তবু মেয়েকে একটু বুঝিয়ে নজরুল মায়ের কাছে গিয়ে বলল, মা, মিষ্টি খান। সালেহা কান্না বন্ধ করে ছেলের দিকে তাকালো। তিনি বিলাপ করছেন আর ছেলে মিষ্টি নিয়ে এসেছে। কাহিনী কি? নজরুল হেসে ফেলল। হেসে বলল, খুশির খবর শোনেন সবাই, আমি আবারও বাবা হইতে যাইতেছি আল্লাহর রহমতে। নাজিয়া খুশিতে চিৎকার করে রাবিয়াকে জড়িয়ে ধরে। সালেহা হতবিহ্বল হয়ে তাকিয়ে রইল। ছেলে কি বলছে প্রথমে বুঝে উঠতে পারেনি। বুঝার পর সালেহা আরো জোরে বিলাপ দিয়ে কাঁদতে শুরু করলো। ছেলের আর ছেলের বউয়ের মধ্যে ঝামেলা হওয়ার জন্য তাবিজ কবজ পর্যন্ত করলেন, অথচ আল্লাহ তাদের মধ্যে কিনা মহাব্বত আরও বাড়াইয়া দিতেছে। তাবিজ উল্টো কাজ করলো নাকি? সমস্ত আনন্দ খুশির দিনটা সালেহার বুকে যন্ত্রণা নিয়ে কাটলো। ছেলের এসব আদিক্ষেতা দেখে সালেহার বুকের আগুন আরও দ্বিগুণ বেড়ে যায়। বিড়বিড় করে ওঝাকে গালাগাল দেয় সালেহা। হারামজাদা ওঝা কোনো কাজেরই না, কি তাবিজ করছে কে জানে, তাবিজ উল্টো কাজ শুরু করে দিছে আরো। নাজিয়া রাবিয়াকে বলছে, মা, আজকে থেকে তুমি কিন্তু কোনো ভারী কাজ করবে না। পানি আনা লাগলে আমাকে বলবে, আমি পানি বালতি নিয়ে দিব তোমাকে। তোমার গোসলে ভেজা কাপড় আমি ধুয়ে দিব, তুমি কিন্তু কোনো চাপ নিবে না। রাবিয়া মেয়েকে বুকে জড়িয়ে ধরেন।
কে বলে সৎ সন্তানকে আপন করা যায় না? এই মেয়েটাকে তো রাবিয়ার এক মুহূর্তের জন্য পর মনে হয় না। মা হতে হলে কেন পেটে ধরতেই হবে? পেটে না ধরেও তো মা হওয়া যায়। তরু দরজার সামনে দাঁড়িয়ে দেখলো সবটা। মা খুশিতে আছে, এর চাইতে বড় পাওয়া তরুর জীবনে আর কিচ্ছু নেই। তরু এটাই চেয়েছিল, তার মা যাতে সুখী হয়। রাতে নাজিয়া বসে পড়ছিল। তরু একপাশে বসে ফাইজানের সাথে কথা বলছে। নাজিয়া আর চোখে তাকিয়ে তরুকে দেখে। তরুর সারা মুখে কেমন গোলাপি আভা। এই মেয়েটাকে নাজিয়ার কেন জানি বেশি ভালো লাগে। নাজিয়ার ইচ্ছে করে তরুকে একেবারে সারা জীবনের জন্য এই বাড়িতে রেখে দেয়, কিন্তু সাহস হয় না বলার। নাজিয়া জানে তরু থাকবে না। কিছু মানুষের ব্যক্তিত্ব এতটাই প্রখর থাকে যে চাইলেও তাদের দিয়ে জোর করে কিছু করানো যায় না, বলাও যায় না। তরুকে নাজিয়ার তেমনই লাগে। তরু মুচকে মুচকে হাসছে আর নখ দিয়ে জানলার গ্রিল খুঁড়ছে। নাজিয়া ভাবে ভালোবাসা আসলে কেমন। একটা মানুষের সাথে যোগাযোগের অভাবে তরুর গত রাতেই তো দম বন্ধ হয়ে আসছিল, অথচ আজকে কেমন হাসছে তরু। নাজিয়ার ধারণা চেঞ্জ হয়। আগে জানতো মানুষ খাদ্যের অভাবে মারা যায়, এখন মনে হচ্ছে খাদ্য ছাড়া মানুষ 45-65 দিন বাঁচতে পারে, কিন্তু মানুষ ভালোবাসা ছাড়া একদিনও বাঁচে না। তা না হলে তরুর বিচ্ছেদের যন্ত্রণাই কেন গত রাতে এভাবে ছটফট করছিল। নাজিয়া বড় ফুপু শেফালি এসেছে দুপুরে। সালেহা নিজেই মেয়েকে খবর দিয়ে আনিয়েছেন। শেফালি এসে নাজিয়াকে ডাকলো সালেহার রুমে। নাজিয়ার বিরক্ত লাগলো। নাজিয়া জানে এখন দাদি আর ফুফু মিলে নাজিয়ার সাথে আরও এক পালা ঝগড়া করবে। নাজিয়া মনে মনে প্রস্তুতি নিয়ে নিল। দাদি রুমে যেতে শেফালি নাজিয়াকে রসমালাই খেতে দিল। বস্তের দোকানের রসমালাই বেশ ভালো খেতে, নাজিয়ার পছন্দের। নাজিয়া কিছুটা চিন্তিত হয়েছে। পরিস্থিতি তো নর্মাল, নাজিয়া এরকম আশা করেনি। রসমালাই খেতে গিয়ে নাজিয়ার মনে পড়ে গেল মায়ের কথা। পিরিচ হাতে নিয়ে নাজিয়া বলল, আমার রুমে গিয়ে খামু ফুপু। এইখানে বৈশাখ খা, আমার সামনে খাবি। আমি খামু না, মাকে দিমু। শেফালির গা জ্বলে উঠে শুনে রাগান্বিত হয়ে বলল, কেন রে নাজিয়া, তুই এইটুকু খেতে পারিস না? এত নাটক দেখাস কেন? সৎ মায়ের জন্য যে এত মায়া দেখাস, আজ বাদে কাল যখন ওই ঘরে বাচ্চা আসবো, তোরে তখন ওই মহিলা লাথি মারাইয়া দূর করব এই ঘর থেকে। নাজিয়া কিছু বলল না। সালেহা ফিসফিস করে বলল, তুই নাতনি কেমনে পারলি আমারে এইরকম বেইজ্জতি করতে? তোর মা মরণের পর তোরে কে দেখা রাখছে ক? আর এখন আমারে চিনস না তুই? নাজিয়া জবাব দিল না। নাজিয়া ভুলেনি কিছুই। দাদি আর ছোট ফুফু মিলে নাজিয়াকে কেমন অশান্তিতে রেখেছিল তা উপরের আল্লাহ ছাড়া কেউ জানে না। নাজিয়া কখনো বাবাকে বলেনি ঝামেলা হবে বলে। শেফালি গলা নামিয়ে বলল, তোর কপাল পুড়তেছে, বুঝতেছিস না তুই? লোকে বলে মা মরলে বাপ হয় তালুই, তোর বাপও তেমন। দেখ না নতুন বউ নিয়ে কত নাটক করে। তোর মারে নিয়ে কোনোদিন তোর বাপ এসব করে নাই। তুই হওয়ানোর সময়ও তাও এরকম আহ্লাদ করেনি। এখন যা বেহায়াপনা করতেছে বউ নিয়ে, সাবধান হ নাজিয়া, আমরা তোর ভালো চাই। নাজিয়ার কথা বাড়াতে ইচ্ছে করছে না। নরম সুরে বলল, তাইলে এবার যাই ফুপু, মারে রসমালাই দিমু। আর না দাঁড়িয়ে নাজিয়া চলে গেল পিরিচ নিয়ে। শেফালি মায়ের দিকে তাকিয়ে বলল, এই মহিলা কি কালা জাদু জানে নাকি মা? সবাই রে এমনি বশ করেছে কেমনে? সারা রাত তরু ঘুমালো না। কত বছর ধরে যেন কথা বলা হয়নি যেন। সারা রাত কথা বলে ফজরের পর ঘুমালো তরু। ফাইজানদের বাড়িতে তাণ্ডব চলছে। কালাম হোসেন সবার উপর রেগে আছেন। সাজেদা বেগম পান্নাকে বলল, তুই তো কইলি ফাইজান আসবো, তাইলে আসলো না কেন? পান্না নিজেও বুঝতে পারছে না। ফাইজান বারবার কল দিয়ে মায়ের খবর নিচ্ছিল, তারপর কি হলো কে জানে। বিকেলের পর থেকে আর কল আসেনি। বাড়ি থেকে যত কল দিচ্ছে ফোন অফ। কালাম হোসেন সাজেদাকে বললেন, তোমার পোলা আমার মান সম্মান সব শেষ করে দিছে আজকে। আমি কত বড় মুখ করে বলছি ওদের যে আমার পোলা আসলেই বিয়ের কাজ সেরে ফেলবো। আমার কথার দাম রইল না তোমার পোলার কাছে। আমি সাফ সাফ বলে দিতেছি সাজেদা, ফাইজান যদি নিজের পছন্দ মতো বিয়ে করে তবে তোমারে আমি তালাক দিমু। পোলারে শহরে পাঠাইতে আমার তেমন মত ছিল না, তুমি নিজে সুপারিশ করছো। ওই পোলার জন্য আমার মুখ ছোট হইলে আমিও কিন্তু তোমার সংসারে রাখবো না। পান্না চমকে উঠে, আব্বা কি বলছে সব। কালাম হোসেন ঘর থেকে বের হয়ে গেলেন। লতার বাবাকে তিনি কথা দিয়েছেন। লতা সোনার ডিম পাড়া হাঁস, তাকে কিছুতেই তিনি হাত ছাড়া করবেন না। ছেলেরা বোকা বলে বুঝছে না। ভালো ঘরের মেয়ে বিয়ে করলে ভবিষ্যতে যা পাবে ছেলেরাই তো পাবে। তিনি তো নিজের জন্য নেবেন না, ছেলেদের ভবিষ্যতের জন্যই তো এরকম সিদ্ধান্ত নিলেন। আবেগ চলে গেলে ঠিকই বুঝবো বাপে ভুল কিছু করে নাই।
সাজিদা বেগম পান্নাকে ধরে বলল, ও পান্না, আমি এখন কি করবো রে মা? তোর বাপরে তো তোরা চিনস, আমার সংসার বুঝি এই বুড়াকালে ভাঙা যাইব রে মা? পান্না নিজেও বুঝতে পারছে না কিছু। তার বাপ এক কথার মানুষ, তা সবাই জানে। আব্বা যদি সত্যি উল্টাপাল্টা কিছু করে ফেলে, শ্বশুর বাড়িতে কেমনে মুখ দেখাবে তারা বোনেরা? তরু তখন ফায়জানের সাথে কথা বলছে। হুট করে ফায়জান বলল, তরু, এমন যদি হয় যে আমাদের ইমিডিয়েটলি বিয়ে করে নিতে হবে, তাহলে কি করবে তুমি? এই প্রশ্নে তরু কিছুটা থমকায়, দ্বিধান্বিত বোধ করে মুহূর্তে। তরুর সবে 16 বছর বয়স। এই বয়সে তরু বিয়ের কথা ভাবতে পারছে না। বিয়ে মানে একটা অদৃশ্য রেসপন্সিবিলিটি। তরু যথেষ্ট ম্যাচিউর মেয়ে, আর ম্যাচিউর হওয়াতেই সে বেশ ভালো করে বুঝতে পারছে এত শীঘ্রই বিয়ে করলে তার ফলাফল খুব একটা ভালো হবে না। তরুর 2 চোখে অনেক স্বপ্ন, বড় হওয়ার স্বপ্ন অনেক তরুর। সব অন্যায়, অত্যাচার, অবিচারের জবাব দিতে হলেও তরুকে পড়ালেখা করতে হবে। সেখানে তরু কিভাবে বিয়ের কথা ভাববে এখনই? এসব ভাবনার মধ্যে তরুর আবার মনে হলো, তাহলে সে কেন ফায়জানের সাথে সম্পর্কে জড়িয়েছে এই সময়? একটা রিলেশনশিপের গোলই তো হলো দুজন বিয়ে করা। শেষ নিঃশ্বাস পর্যন্ত একে অন্যের পাশে থাকার প্রতিজ্ঞা করেই তো তরু ফায়জানকে মন দিয়েছে। সেখানে তাহলে তার মাথায় কেন এসব হিসেব আসছে? ভালোবাসা তো এত হিসেব নিকেশ করে হয়নি, তবে কেন পূর্ণতার স্বপ্ন দেখতে এত ভয়? ফায়জান তরুকে চুপ করে থাকতে দেখে বলল, কি ভাবছো তরু? আমি আর দেরি করতে চাই না, আমি চাই বিয়েটা করে নিতে। তরুর নিজেকে মনে হলো অকুল পাথারে পড়েছে বুঝি। কি সিদ্ধান্ত নেবে সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে? ফায়জান উৎকণ্ঠা নিয়ে তরুর উত্তরের অপেক্ষা করছে। ফায়জান জানে তার বাবা মা নিজেদের স্বার্থ হাসিলের জন্য আরো অনেক কিছুই করবে। তার আগে ফায়জান তরুকে নিজের করে নিতে চায়। তরু তার হয়ে গেলে সব লড়াই ফায়জান করতে পারবে। বিয়ে ছাড়াও তো জীবনে অনেক কিছু করা আছে আমার। অনেক কিছু করতে গিয়ে যদি আমাদের সম্পর্কটা শেষ হয়ে যায়, আমাদের ভালোবাসার চাইতেও কি অন্য কিছু বেশি বড় হয়ে গেছে? আবেগ আর বাস্তবতা এক নয়, দুটো আলাদা জিনিস। এখন আবেগের বসে আমি বিয়ের সিদ্ধান্ত নিতেই পারি, কিন্তু যখন আরো সময় যাবে, জীবনে নানা রকম টানাপোড়েন আসবে, সম্পর্কে তিক্ততা আসবে, মন কষাকষি হবে, তখন ঠিকই আফসোস হবে কেন নিজের জন্য নিজে কিছু না করে বিয়ে করে নিলাম। 100 জনের মধ্যে 80 জন মেয়েকেই দেখেছি বিয়ের পর ক্যারিয়ার করতে পারেনি। 20 জন যারা ক্যারিয়ার করেছে তাদেরকে ঘরের বাইরে 24 ঘন্টা স্ট্রাগল করে যেতে হয়েছে। ফায়জান তরুর থেকে এরকম জবাব আশা করেনি। সে ভেবেছিল তরু সবকিছুর ঊর্ধ্বে তাকে চাইবে, কিন্তু তরু তারও 2 ধাপ এগিয়ে চিন্তা করছে। অথচ তরু চাইলে তো এটাও ভাবতে পারতো যে বিয়ের পর ফায়জান নিশ্চয়ই তরুকে তার ক্যারিয়ার গড়তে বাধা দেবে না। তবে কি তরু ফায়জানকে এইটুকু ভরসা করতে পারছে না? ফায়জানের মন খারাপ হয়ে গেল। একদিন তুমি ভালো ক্যারিয়ার করবে, জীবনে সফল হবে, সেদিন তোমার জীবনে হয়তো আমার অস্তিত্ব থাকবে না। তখন যে থাকার সে সারা জীবন আমার হয়ে থাকবে। তাকে আমার করে রাখার জন্য কাগজে কলমে স্বাক্ষর করে রেজিস্টার করতে হবে, তা আমি বিশ্বাস করি না। বিয়ের পরও তো কত বিচ্ছেদ হয়ে যায় মানুষের। তাছাড়া আপনাকে আজীবনের জন্য আমার পাশে পেতে হলে যদি একটা সাক্ষ্যকে পুঁজি করতে হয়, তাহলে সেখানে আমার ভালোবাসার মূল্য রইল কই? আমার ভালোবাসা কি এতটাই সস্তা যে বেঁধে না রাখলে হারিয়ে যাবে? তবে হয়তো আমি আপনাকে সেভাবে ভালোবাসতে পারিনি, অথবা আপনি আমাকে বিশ্বাস করতে পারছেন না। ফায়জান কথা বাড়ালো না, শুধু মনে মনে বলল, তোমাকে আমি কতটা ভালোবেসেছি তা যদি তুমি কখনো জানতে, তবে ভয়ে শিউরে উঠতে। আমি নিজেকে ভুলে গিয়ে তোমাকে ধ্রুব সত্যি বলে জানি। তোমার চোখে এই দুনিয়া দেখার স্বপ্ন আমার, তোমার তরে মন প্রাণ সব সঁপে দিলাম। অথচ তুমি বুঝলে না, দুনিয়ার বাস্তবতা বুঝতে গিয়ে আমার অশান্ত মনের ছটফটানি তুমি টের পেলে না, তুমি জানতেও পারলে না। তোমাকে পেয়ে গেলে আমার জীবনের সকল অন্ধকার মুছে যেত। ফায়জান ফোন রেখে দিল। তরু জানলার পাশে বসে আনমনা হয়ে বাইরে তাকিয়ে রইল। নিগুড় অন্ধকার বাইরে, ঠিক যেন তরুর জীবনের মতো। বাবা নেই, ভাই নেই, বোন নেই, থাকার মধ্যে এক মা আছেন, তিনিও অন্য সংসারের ঘরণী। তরুর আপন বলতে কেউ নেই। ফায়জান সেই মুহূর্তে তরুর জীবনে এসেছে। ঝড় বৃষ্টিতে ভিজতে থাকা তরুর ঝড়ো কাকের মতো নিঃসঙ্গ জীবনে ফায়জান এসেছিল। এই বিশাল পৃথিবীতে তরু তখন ভীষণ একা। সেই মুহূর্তে ফায়জানের সান্নিধ্য তরুকে স্বাভাবিক হতে সাহায্য করেছে। মাকে ঘিরে যার জীবন ছিল, তার জীবন থেকে যখন মা দূরে চলে গেল, তরুর তখন নিজেকে স্রোতের সাথে ভেসে যাওয়া মানুষের মতো মনে হতো। ভেসে যাওয়া মানুষ খড়কুটোকেও আঁকড়ে ধরে। ফায়জান তো একজন রক্ত মাংসের মানুষ। মুখে যতই বলুক মাকে ছাড়া তার অসুবিধে হবে না, মনে মনে তরু ভীষণ একা হয়ে গিয়েছিল তখন। ফায়জান তরুকে নতুন করে অনুপ্রেরণা জুগিয়েছিল।
চোখ বন্ধ করে ফেলে তরু। ফাইজানের সরল মুখের মুচকি হাসি ভেসে ওঠে চোখে। একটা মানুষ সবকিছু ছেড়ে তরুকে যায়, অথচ তরু কিসব হাবিজাবি ভাবছে। তরু ফাইজানকে ভালোবাসে, এটা সত্যি। ফাইজান ঠিকই তো বলেছে, সবকিছুর পেছনে ছুটতে ছুটতে যদি ফাইজানকে হারিয়ে ফেলে তরু কি তখন আসলেই সুখী হতে পারবে? ভেতর থেকে কে যেন তীব্র প্রতিবাদ জানালো। ফাইজান তরুর জীবনে নেই ভাবতে তরুর হাত পা অসাড় হয়ে গেল। তরুর মনে পড়ে গেল ফাইজানের সাথে যোগাযোগ করতে পারিনি বলে তরু ঘুমোতে পারিনি। যন্ত্রণায় মনে হচ্ছিল বুঝি মরেই যাবে। তরুর 2 চোখ ভিজে ওঠে বারবার। দ্রুত ফাইজানের নাম্বারে ডায়াল করে, বারবার বলে, আমি আপনাকে হারাতে চাই না ফাইজান, আমার কিছু লাগবে না, কোনো সফলতা ক্যারিয়ার কিচ্ছু না, আপনি থাকলেই হবে আমার। ফাইজান তখন ফোন অফ করে দিয়ে সিলিংয়ের দিকে তাকিয়ে শুয়ে আছে। এই জগৎ সংসারে ভালোবাসার মতন যন্ত্রণার শব্দ বুঝি আর একটাও নেই। সকালে ফাইজান ফোন অন করে চমকে ওঠে। তরুর 45টা মেসেজ এসেছে। সবগুলো মেসেজ একটাই বাক্য, আমি আপনাকে অমৃত্যু পাশে চাই বৈধভাবে। ফাইজানের ঠোঁটে হাসির রেখা ফুটে ওঠে মুহূর্তে। আলমগীর আমিনার সাথে বসে লতার বিয়ের ব্যাপারে কথা বলছে। তরু গতকাল বিকেলে চলে এসেছে আবার নজরুলদের বাড়ি থেকে। স্কুল থেকে ফিরে খাওয়ার পর আমিনা তরুকে বলল উঠান ঝাড়ু দিতে। তরু কথা না বাড়ি উঠান ঝাড়ু দিল। ঘরের সামনে সিঁড়িতে বসে আমিনা আর আলমগীর কথা বলছে। ওদের কথা তরুর কানে যাচ্ছে। হুট করে ফাইজানের নাম শুনে তরু চমকায়। ফাইজানের সাথে লতার বিয়ের আলোচনা হচ্ছে। সেই মুহূর্তে কালাম হোসেনের কল এলো। কালাম হোসেন জানালেন ছেলের আসলে পরীক্ষার তারিখ পড়ে যাওয়ায় সে আসতে পারছে না এই মুহূর্তে। পরীক্ষা শেষ হলেই বিয়ের কাজ সেরে ফেলবেন। আলমগীর আমিনাকে কথাটা জানালো। তরু সবটা শুনতে পেল। তরু বুঝতে পারছে না কি হচ্ছে আসলে। ফাইজান কি তাহলে ডাবল রোল প্লে করছে? তরুর ভীষণ দম বন্ধ হওয়া কষ্ট হচ্ছে। তরু বুঝতে পারছে না কি করবে এই মুহূর্তে। আগেই তো ভালো ছিল তরু, কেন এই ভালোবাসা নামক মায়ায় জড়ালো? দিশেহারা হয়ে তরু কাজ শেষ করে ঘরে চলে গেল। এই মুহূর্তে তার মতো অসহায় মনে হয় দ্বিতীয় কেউ নেই। ঘরে গিয়ে তরু অস্থির ভঙ্গিতে হাঁটাহাঁটি করতে লাগলো। মা থাকলে এই মুহূর্তে ছুটে গিয়ে মাকে জড়িয়ে ধরত তরু। মাই তো তরুকে সবচেয়ে বেশি উত্তম সমাধান দিতে পারতেন। এখন তরু কাকে বলবে? নাজিয়াকে। নাজিয়া নিজেই তো তরুর বয়সী। সুদূর প্রসারী চিন্তা নিশ্চয়ই সে অতটা ভালো করতে পারবে না। হঠাৎ করে একজনের কথা মনে পড়ে গেল তরুর। কন্ট্যাক্ট থেকে নাম্বার বের করে কাপা হাতে ডায়াল করল। নজরুল দোকানে ছিল। তরুর কল দেখে কিছুটা অবাক হয় সে। তরু কখনো তাকে কল দেয় না, আজকে হঠাৎ কল দিল। কোনো সমস্যা হয়েছে নিশ্চয়ই। রিসিভ করতে তরুর বিমর্ষ সুর শুনতে পেল। তরুর মুখ থেকে সব শুনে নজরুল বুঝতে পারল তরুর মন খারাপের কারণ। তরু, তুমি চোখ বন্ধ করে ভাবো তো তুমি আসলে কি চাও। 2টা অপশন তোমার কাছে। 1, ফাইজানকে ছাড়া জীবনে এগিয়ে যাওয়া। 2, ফাইজানকে নিয়ে জীবনে এগিয়ে যাওয়া। যদি ফাইজানকে ছাড়া নিজেকে নিয়ে ভাবতে চাও এখন, তাহলে তোমার সামনে একটা নিশ্চিত ভবিষ্যৎ পড়ে আছে। তোমার মায়ের অনেক স্বপ্ন তোমাকে নিয়ে। তোমার রেজাল্ট ভালো, তুমি ভালো শিক্ষার্থী, ভবিষ্যতে ভালো কোনো পজিশনে যেতে পারবে। তবে এই ক্ষেত্রে ফাইজানকে যে তুমি ভবিষ্যতে জীবনসঙ্গী হিসেবে পাশে পাবে তার কোনো নিশ্চয়তা নেই। কিন্তু ফাইজান তোমার জন্য 8 থেকে 9 বছর অপেক্ষা করতে পারবে? ওর ফ্যামিলিকে মানিয়ে নিতে পারবে? মানুষের মন ভীষণ বিচিত্র তরু। একজন আমি ভালোবাসা হারিয়েও মানুষ নিজের ক্যারিয়ারে ফোকাস করতে পারে, আবার কেউ এক মুহূর্তের ভালোবাসাকেও ভুলতে পারে না। সবার মানসিক অবস্থা যেহেতু এক না। আবার দেখো, তুমি যদি চাও ফাইজানকে সাথে নিয়েই তোমার জীবনে এগিয়ে যাবে তাহলে তাও করতে পারো। তোমার মা হয়তো চাইবে না এত শীঘ্রই তুমি সংসারে জড়িয়ে যাও। তুমি চাইলে আমি তোমার মাকে ম্যানেজ করে নিব। কিন্তু তরু, ফাইজানের ফ্যামিলির মানুষ কেমন তা তুমি জানো হয়তো। ওরা কি তোমার পড়ালেখা ক্যারিয়ার এসবে সাপোর্ট করবে? তোমার তখন অনেক দায়বদ্ধতা থাকবে তরু। সেসব কি তুমি পালন করতে পারবে যথাযথভাবে? তুমি ভেবে দেখো না। তরুর ভীষণ হোপলেস লাগছে। নজরুল আঙ্কেল ভুল কিছু বলেননি। তরু কি ভালো থাকতে পারবে ফাইজানকে ছাড়া? তরুর কেমন দিশাহারা লাগছে। ফাইজানকে নিয়ে কেন এত টানাটানি করতে হচ্ছে? তরু কি পারবে আসলে ভালো থাকতে ফাইজানকে ছাড়া? ফাইজানের পক্ষে নিশ্চয়ই সম্ভব হবে 8-9 বছর অপেক্ষা করা। করতে পারলে তো ফাইজান আজকে তাকে বিয়ের কথা বলতো না। ফাইজানকে ছাড়া তরু কিভাবে থাকবে? তরু না রাজি হলে পরিবারের চাপে ফাইজান নিশ্চয়ই লতাকে বিয়ে করবে। লতার সাথে বিয়ে হলে চোখের সামনে ফাইজানকে দেখবে তরু। এর চাইতে বেদনা আর দ্বিতীয় কিচ্ছু নেই। তরু পারবে না সহ্য করতে। ফাইজান তার জীবনের প্রথম ভালোবাসা। সেই ভালোবাসাকে তরু হারাতে দেবে না। দরকার হলে স্ট্রাগল করবে সে।
তবুও ফাইজানকে চায়। তরু আর এসব নিয়ে ভাবতে চায় না। শান্ত স্বরে তরু বলল, ফাইজানকে চাই আমি আঙ্কেল। ঠিক আছে মা, অসুবিধা নেই। তুমি ভীষণ সাহসী আর বুদ্ধিমতী মেয়ে। আমার বিশ্বাস তুমি সব বাধা অতিক্রম করে লক্ষ্যে পৌঁছতে পারবে। তোমার মাকে আমি বুঝিয়ে নিব। ভেবো না, তুমি যে কোনো প্রয়োজনে আমাকে নিশ্চিত পাশে পাবে। আমি তোমার বাবা হতে না পারলেও বাবার দায়িত্ব কিছুটা হলেও পালন করতে চাই তরু। আমি আশা করব তুমি আমাকে সেই সুযোগ নিশ্চয়ই দিবে। ফাইজান টিউশন শেষ করে মেসে ফিরে দেখে তার বাবা মেসের বাইরে বসে আছেন। আব্বাকে দেখে ফাইজান চিন্তায় পড়ে গেল। আব্বা এখানে এসেছেন কেন? কোনো খারাপ সংবাদ নাকি? কালাম হোসেন ছেলেকে দেখে এগিয়ে গিয়ে বললেন, তোমার মায়ের অসুস্থতার খবর পেয়েও তুমি বাড়িতে গেলে না ভাইজান? তোমার দুই ভাই দেশের বাইরে, তোমার মা তোমার জন্য কেমন ছটফট করেছিল তা একটা বার নিজের চোখে দেখতে গেলে না তুমি? ফাইজান জানি তার এখন নরম হয়ে কথা বলার সময় নেই। সে নরম হয়ে কথা বলে সবাই তাকে বেয়ে বসবে। জীবনের সবকিছুতে বাবার সিদ্ধান্ত মেনে নিয়েছে, কিন্তু বিয়ের মতো সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপারে যদি নিজের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা না থাকে, স্বাধীনতা না থাকে, তাহলে এই জীবনের দাম কি? বিয়ে মানে তো শুধু সংসারের শরীরে মিলন নয়, মনের মিলনও তো হতে হয়। শরীরের মিলন যদি গুরুত্বপূর্ণ হতো তাহলে বিয়ে না করে মানুষ পতিতালয়ে যেত। বাড়িতে আমি গিয়েছিলাম আব্বা, কিন্তু আম্মাকে টোপ হিসেবে ব্যবহার করে আপনারা যে আমাকে গাঁথতে চাইবেন লতার সাথে তা আমি জানতাম না। লতাকে বাড়ির উঠোনে দেখে আমার সন্দেহ হয় আপনারা কিছু একটা যুক্তি করছেন। আপনাদের ফাঁদে তাই পা দিইনি। কালাম হোসেনের চোয়াল শক্ত হয়ে গেল। গম্ভীর হয়ে বললেন, আমি তোমার বাপ, আমি তোমার খারাপ চাই না, এটুকু মনে রাখিও। প্রেম ভালোবাসা এগুলো 2 দিনের, টাকা পয়সা অর্থ সম্পদ আজীবনের। আর মানসিক শান্তি, টাকা পয়সা থেকে সব শান্তি আব্বা? আপনার কাছে শান্তি হতে পারে, কিন্তু আমার কাছে না। আমার কাছে সব শান্তি যাকে আমি ভালোবাসি তার মাঝে। আমার সিদ্ধান্ত আমি নিয়ে নিয়েছি। কালাম হোসেন শক্ত হয়ে বললেন, আমিও সিদ্ধান্ত নিয়ে নিয়েছি ফাইজান বাবা। একদিকে তুমি তোমার প্রীতের মায়ারে বিয়া করবা, অন্যদিকে আমি তোমার মারে তালাক দিমু। মামলা শেষ। আশা করি তোমাকে 5 ভাই বোনের কোনো আপত্তি থাকবে না তাতে। তোমার মানসিক শান্তি যদি ওই মেয়ে হয়, তাইলে আমারও মানসিক শান্তি লতার লাগিয়ে তোমার বিয়ে দেওয়া। ফাইজান হতভম্ব হয়ে তাকিয়ে রইল। কালাম হোসেন আর দাঁড়ালেন না। বজ্রা হাতের ন্যায় তাকিয়ে রইল তার বাবার গমন পথের দিকে। তরু মায়ের সাথে কথা বলতে গিয়ে বারবার কেমন লজ্জা পাচ্ছে। কবে কবে তরু এতটা বড় হয়ে গেল বুঝতে পারিনি তরু নিজেও। নিজের বিয়ে নিয়ে মায়ের সাথে নিজেই কথা বলছে। মা কি তরুকে ভীষণ খারাপ মনে করছে? করাটাই তো স্বাভাবিক। তরু বুঝতে পারছে না কি করতে যাচ্ছে তরু এসব। ভবিষ্যতেই বা কি হবে তাও তরু জানে না। তবুও তরু চাই তার বর্তমান সুন্দর হোক। ভবিষ্যতে কি হবে তা ভেবে তরু বর্তমান নষ্ট করতে চায় না। রাবিয়া নজরুলের কাছে তরুর ব্যাপারে সব শুনে ভীষণ হতভম্ব হয়েছে। রাবিয়ার কখনো কল্পনাতেও ছিল না, ভাবনাতেও ছিল না তরু এত অল্প বয়সে প্রেম ভালোবাসায় জড়িয়ে যাবে। মেয়েকে নিয়ে রাবিয়ার অনেক স্বপ্ন ছিল। অল্প বয়সে স্বামী হারিয়ে মেয়েকে বুকে নিয়েই তো রাবিয়া বেঁচে ছিল। মেয়ে পড়ালেখা করবে, অনেক প্রতিষ্ঠিত হবে, এই স্বপ্ন দেখিয়ে তো রাবিয়া বেঁচে থাকার অনুপ্রেরণা পেত। সেখানে তরু এখনই বিয়ে করে নিতে চাইছে। এত কিসের তাড়া তরুর? রাবিয়ারকে একবার ফাইজানের সাথে কথা বলে ভালো করে ক্লিয়ার হয়ে নেওয়া উচিত। ফাইজানের নাম্বার তো আছে রাবিয়ার কাছে। রাবিয়া মনে কষ্ট পেলেও মেয়েকে বুঝতে দিল না, অসম্মতিও জানালো না। তরুর সাথে কথা শেষ করে ফাইজানকে কল দিল। ফাইজান ফোনের সিম কার্ডটা তরুর সাথে কথা বলেই চেঞ্জ করে ফেলবে ভেবেছিল। তরুকে কল দিয়ে যেতেই তরুর মায়ের কল দেখে ফাইজান নিচেই কিছুটা হতবাক হয়। সন্ধ্যা থেকে তরু ফাইজানকে ফোনে ট্রাই করে যাচ্ছে, কিন্তু ফাইজানের ফোন বন্ধ। সবকিছু ঠিক করার পর ফাইজান এখন ফোন অফ করে বসে আছে। তরুর ভীষণ রাগ হচ্ছে ফাইজানের উপর। রাগ করেই ঘুমিয়ে গেল। সারা রাত ফাইজান 2 চোখের পাতা এক করতে পারেনি। সিদ্ধান্তহীনতায় দ্বিধায় ভুগেছে ফাইজান। ফাইজান দাঁড়িয়ে আছে 4 তলার ছাদের উপর। ফাইজানের ইচ্ছে করছে এই মুহূর্তে এখান থেকে লাফ দিয়ে নিজেকে শেষ করে দেয়। একটা জীবন, অথচ কোনো কিছুই কিনা কোনো কিছুতেই ফাইজানের মতামত দেওয়ার অধিকার নেই। এরকম করে বেঁচে থেকেই বা কী লাভ? ফাইজানের ভাবনার মধ্যে ফাইজানের রুমমেট শাহিদ এলো। কালাম হোসেন যাওয়ার সময় মিসের কয়েকজনের ফোন নম্বর নিয়ে গেছেন। ফাইজান ফোন অফ করে দিলে যাতে যোগাযোগ করতে পারেন তার জন্য। শাহিদের ফোনে বাড়িতে থেকে কল আসে। ফাইজান প্রথমে অবাক হয়। রিসিভ করতে শুনতে পায় মা কান্নাকাটি করছে। ফাইজানের মাথায় রক্ত উঠে যায়। এরা সবাই কি ফাইজানকে পাগল পেয়েছে, নাকি সার্কাসের ক্লাউন ভেবেছে? সবাই ফাইজানকে ব্যবহার করতে চাইছে নিজেদের স্বার্থ হাসিলের জন্য। সাজেদা কাঁদতে কাঁদতে বললেন, আপারে তুই কি চাস মা এই বয়সে ঘর ছাড়া হই? তুই কি তোর বাপরে চিনিস না?
তোর বাপ নিজের কথার বাহিরে কোনো দিন গেছে? নিজে যা বুঝবো তাই করে। আমরা সবাই জানি তোর বাপ তোগো ভালোর জন্যই সব কিছু করে। তোরা কেউ তোর বাপরে বুঝোস না। কোথাকার কোন মায়ার জন্য তুই বাপের মনে এমনি কষ্ট দিতেছস বাপ্পা? বাপ মার দোয়া ছাড়া মানুষ জীবনেও বড় হইতে পারে না, শান্তিতে থাকতে পারে না। বাপ মার অভিশাপ লইস না এরকম কইরা। তুই যদি ওই মেয়ের লাগে সম্পর্ক না ভাঙ্গস, তাহলে আমারে তোর বাপ তালাক দিব বলছে। এই বয়সে যদি পোলাপানের জন্য আইসা স্বামীর লগে ছাড়াছাড়ি হয়, তাইলে আমার আর বাচ্চা থাকনের উপায় নাই। আমিও গলায় দড়ি দিব। তোগো জীবনে এখন আর বাপ মারে লাগবে না। তোরা সবাই লায়ক হয়ে গেছস। বাপ মা এখন বোঝা হয়ে গেছে তোগো। তোরা তোগো বউ নিয়ে সুখে থাক। কথা শেষ করে সাজেদা কালাম হোসেনের দিকে তাকালো। কালাম হোসেনের মুখে সন্তুষ্টির হাসি। এবারের প্ল্যান যে কাজ করবে তাতেই তিনি নিশ্চিত। সাজেদা হেসে বলল, কেমনে বুঝলেন? আমার মনে লয় ফাইজান এবার আর অমত করব না। কালাম হোসেন মাথা নাড়িয়ে বলল, যেভাবে পরিকল্পনা মোতাবেক কথা বলতেছি আমরা দুজনেই, আশা করছি ফাইজান লাইনে এসে যাবে। একবার লতার লগে বিয়া হয়ে যাক, ওইসব প্রীতি ভুলতে 2 দিন লাগবে না। পুরুষ মানুষের ভালোবাসা বা কি? বাতির বন্ধ করলেই রাস্তার পাগল যেমন, প্রিন্সেস ডায়নাও তেমন। পুরুষের ভালোবাসায় নারীর শরীর, সে যতই নীতিবাগী হোক। ফাইজানের এত রাগ উঠল যে প্রচন্ড রাগে মুখ থেকে কথা বের হচ্ছিল না ওর। শাহেদের ফোনটা আছাড় মারতে যাচ্ছিল। শাহেদ দৌড়ে সে ফোনটা নিয়ে নিল হাত থেকে। রাগ সামলাতে না পেরে ফাইজান ছাদের রেলিংয়ে লাথি মারতে লাগলো। এই মুহূর্তে ফাইজানের মনে হচ্ছে বাপমা সবচেয়ে বড় শত্রু জীবনের। এরকম বাপমা যাতে কারো না হয়। বাকি রাতটা ফাইজানের ছাদেই কাটল। ছাদে বসে ফাইজান সিদ্ধান্ত নিল, চূড়ান্ত সিদ্ধান্ত। মনে মনে তরুকে উদ্দেশ্য করে বলল, আমাকে কখনো ক্ষমা করো না তরু। আমি কথা দিয়ে কথা রাখতে পারিনি, তোমাকে আমার করতে পারিনি। আমাকে ঘৃণা করো তুমি। ভোর রাতের দিকে ফাইজান বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। তরু ঘুম থেকে উঠে ফজরের আগে ভোর রাতের দিকে পড়তে বসে তরু। এসএসসি পরীক্ষা ঘনিয়ে এসেছে ওর। যত কিছুই করুক না কেন পড়ালেখা বাদ দিতে চায় না তরু। সিলেবাস অনেক আগেই শেষ তরুর, এখন বারবার শুধু রিভিশন দিয়ে যাচ্ছে। ফোন হাতে নিয়ে দেখে ফাইজানের কোনো কল আসেনি। তরু আবারও ট্রাই করে, ফোন অফ। বইয়ের উপর ফোন রেখে তরু পড়তে বসে। বাড়ি পৌঁছাতে পৌঁছাতে ফাইজানের 9টা বেজে যায়। সাজেদা রান্নাঘরে রান্না বসিয়েছে। কালাম হোসেন বারান্দায় বসে পান খাচ্ছে। ফাইজান উঠানে দাঁড়িয়ে মাকে ডাকলো। সাজেদা ছেলের ডাক শুনে ছুটে এসে ছেলেকে জড়িয়ে ধরে। বিলাপ করে কাঁদতে থাকে সাজেদা। ফাইজান নির্বিকার। কেঁদে কেটে সাজেদা বলল, তোর বাপ আজ 2 দিন আমার রান্নাও খায় না। বাবারে, এই বয়সে হাইসা যদি তোগো কারণে আমরা 2 জন অশান্তিতে থাকি, তাইলে আল্লাহর কাছে ঠেকাতে থাকবি তোরা। বাপ মার মনে কষ্ট দিয়ে কেউ কোনোদিন সুখী হইতে পারে নাই। আব্বারে বলেন বিয়ের ব্যবস্থা করতে। আমি লতাকে বিয়ে করতে রাজি। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমার কান্দন শুনছো তুমি? আমি জানতাম আমার পোলা আমারে কোনো দিনও কষ্ট দিব না। আব্বা আয়, ঘরে আয়, ভিতরে গিয়ে বস। আমি তোর বইনগো কল করি, তোর আব্বারে গিয়ে সুখবর দেই। কালাম হোসেন যদিও সবটা শুনেছেন, তবুও ছেলের সামনে ভাব নিয়ে বসে রইলেন, চেয়ারে উঠলেন না। স্বামী স্ত্রী দুজন মিলে এই প্ল্যান করেছে। ছেলে কেমন সুসুর করে হাজির হয়ে গেছে। নিজের বুদ্ধিতে নিজেই সন্তুষ্ট কালাম হোসেন। স্টেজ পরীক্ষার ডেট দিয়ে দিয়েছে। তরু পড়ায় মনোযোগ দিতে পারছে না। কেমন অদ্ভুত লাগে তরুর। ফাইজানের সাথে পরিচয় হওয়ার আগে তো কখনো পড়তে বসে এরকম লাগেনি তরুর। বরং পড়ায় মন দিলে দুনিয়া ভুলে যেত। অথচ এখন মাথায় ফাইজান ছাড়া কিচ্ছু নেই। কেন এরকম লাগছে? আজকে তরু স্কুলেও গেল, নাস্তাও করেনি। দুপুরের কিছু সময় আগে লতা এসে তরুকে জড়িয়ে ধরে শক্ত করে। আনন্দিত হয়ে বলে, তরু, আমার বিয়ের তারিখ পড়ে গেছে। 2 দিন পর আমার আর ফাইজানের বিয়ে। আমার যে কি খুশি লাগছে আমি বুঝাতে পারবো না। তরুর মনে হলো তার মাথায় বুঝে আসমান ভেঙে পড়েছে। হতভম্ব তরু তাকিয়ে রইল লতার দিকে। লতা হাসতে হাসতে বলল, কি ভেবেছিলি ফাইজানকে তোর করে নিবি তরু? এত সোজা? এবার দেখলি এই দুনিয়াটায় এরকমই তরু। সবাই সবার স্বার্থ ছাড়া কিচ্ছু বোঝে না। আমি ফাইজানকে বিয়ে করব তার চাইতে বেশি খুশি কেন জানিস? তোর থেকে ফাইজানকে কেড়ে নিতে পারছি। সব সময় তুই সব কিছুতে এগিয়েছিলি, সৌন্দর্য, পড়ালেখা সব কিছু দিয়ে তুই এগিয়ে। কিন্তু দেখলি ভাগ্যের দিক দিয়ে আমি কত এগিয়ে। তরু নির্বাক হয়ে বসে রইল। এই দুনিয়াটা তরুর কাছে কেমন বিষাক্ত মনে হচ্ছে এক নিমিষে। এজন্য কি ফাইজান তরুর সাথে যোগাযোগ বন্ধ করে দিয়েছে? তরুর ইচ্ছে করলে অন্তত একবার ফাইজানের সাথে কথা বলতে। একটাবার ফাইজানের গলার স্বর শোনার জন্য তরুর মনে হচ্ছে তার প্রাণ বুঝি বের হয়ে যাবে।
ফাইজান কল করেছে লতাকে। এই প্রথম ফাইজান লতার সাথে কথা বলার জন্য কল দিয়েছে। লতা খুশিতে পাগল হয়ে যাচ্ছিল। সর্বপ্রথম দৌড়ে তরুর কাছে এলো লতা। তরুকে বলল, তরু দেখ, ফাইজান কল দিয়েছে আমাকে। তরু তাকিয়ে দেখে একটা অন্য নাম্বার থেকে কল এসেছে। তরুর হঠাৎ করে কি হলো, টান দিয়ে লতার হাত থেকে ফোন নিয়ে ছুটে বের হয়ে গেল। ফোন কানে নিয়ে পাগলের মতন হ্যালো হ্যালো বলতে লাগলো। তরুর কণ্ঠ শুনে ফাইজান চমকে ওঠে, কিন্তু বলার মতো কি কিছু আছে ফাইজানের? তরু বলতে লাগলো, ফাইজান, ফাইজান, একবার আমার সাথে কথা বলুন প্লিজ। একটাবার আমাকে তরু বলে রাখুন। একবার বলুন লতা যা বলেছে সব মিথ্যে, আপনার সাথে ওর বিয়ে হবে না। বলুন একবার। আপনি তো আমাকে ভালোবাসেন, মনে নেই আপনার? বিশ্বাস করেন, আমি শুধু আপনাকে চাই। আমার কিচ্ছু লাগবে না, পড়ালেখা, ক্যারিয়ার সব কিছু আমি বাদ দিয়ে দিব। আপনার ফ্যামিলি আপনি যেভাবে চাইবেন সেভাবেই চলবো আমি। দিন শেষে শুধু আপনি আমার হলে আমি খুশি। সেসব সম্ভব হবে না আর। আমি নিরুপায়।